হ্যালো এভরিওয়ান, এমার্জিং স্টাডির পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টারটি একদম। এখন এই ফার্স্ট পেপারে যে প্রথম চ্যাপ্টারটি আছে সেটা আমরা প্রায় ইগনোর করে আসি, কারণ এখান থেকে কম্পারেটিভলি অন্যান্য চ্যাপ্টারের তুলনায় কম কোশ্চেন আসে। সো এই চ্যাপ্টারটা আমরা পড়তে প্রায় আলসামি বোধ করি, বা দেখা যায় যে পড়া হয় না, আমরা ভেক্টর থেকে দেখা যায় যে শুরু করে থাকি। সো এই চ্যাপ্টারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অ্যাডমিশনে কিন্তু প্রায় কোশ্চেন এসে থাকে, এবং এই চ্যাপ্টারে কিছু কিছু কনসেপ্ট আছে যেগুলো কিনা পরবর্তীতে আমাদের অ্যাকচুয়ালি কাজে লাগবে। So, এই চ্যাপ্টারের যে কনসেপ্ট গুলো আছে সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমাদের ক্লিয়ার একটা ধারণা থাকা দরকার। সো আমরা এই চ্যাপ্টারটি এখন শুরু করব। সেই চ্যাপ্টার প্রথমে আমরা যেটা নিয়ে দেখতে চাই, কিছু কিছু টার্মস আছে যেগুলো কিনা আমরা এভরিডে লাইফে প্রায় ফেস করে থাকি, আমরা প্রায় এইসব টার্মের সম্মুখীন হয়ে থাকি। অ্যান্ড এই টার্ম গুলো অ্যাকচুয়ালি কি মিন করে, মানে এক্স্যাক্টলি কি মিন করে সেগুলো আমাদের জেনে রাখা দরকার, কেননা এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। সো ফার্স্ট আমরা যে টার্মটা দেখবো সেটা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট বলতে কি বোঝায় সেটা আমরা জানি, যে কোনো একটি বিষয় সম্পর্কে সঠিক উপলব্ধি, অর্থাৎ কোন একটা বিষয় নিয়ে আমরা ঠিকমতো বুঝছি কিনা সেটা হচ্ছে মূলত কনসেপ্ট। এখন এই কনসেপ্টটা হতে পারে যে কোনো ক্ষেত্রে, সেটা আমরা যারা সায়েন্স পড়ি তাদের ক্ষেত্রে হতে পারে এই কনসেপ্টে এই টার্মটা ইউজ করা হয় আর কি। এই কনসেপ্ট টার্মটা কিন্তু যারা আর্টস বা কমার্সে পড়ে তারা বিভিন্ন কেজে এই টার্ম গুলো ইউজ করে থাকে। শুধু কনসেপ্ট টার্ম, এই যে যতগুলো টার্মস আমরা দেখতেছি সবগুলো কিন্তু আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, সব জায়গায় ইউজ হয়ে থাকে। সো এগুলো জানা যাচ্ছে আমাদের জন্য দরকার। And এখানে কনসেপ্ট বলতে যেটা বোঝাচ্ছে, যে কনসেপ্ট বলতে বোঝাচ্ছে যে কোনো একটি বিষয় সম্পর্কে সঠিক উপলব্ধি। যেমন ধরা যাক যে সাইকোলজির একটি বিষয় সম্পর্কে আমাদের যদি একটা সঠিক উপলব্ধি থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই বিষয়টি সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট আছে। তেমনি ভাবে ইংলিশ গ্রামার হতে পারে একটা কনসেপ্ট, তেমনি ভাবে ফিজিক্সের গতিবিদ্যা হতে পারে একটি কনসেপ্টের এক্সাম্পল। সো এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন হাইপোথিসিস বলতে কি বোঝায় সেটা আমরা দেখি। হাইপোথিসিস বলতে বোঝাচ্ছে অনুমিত সিদ্ধান্ত, 100% সঠিক না, বাট সঠিকের কাছাকাছি। এর মানে কি? এর মানে হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে কিনা আমরা 100% প্রুফ করতে পারি না, বাট আমরা যুক্তি হোক বা ক্যালকুলেশন হোক বা যে কোনো জিনিসের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে আমি যে কথাটা বলছি বা আমি যে স্টেটমেন্টটা দিচ্ছি এই স্টেটমেন্টটা অলমোস্ট সঠিক, অর্থাৎ 100% সঠিক না হলেও একদম সঠিকের অনেক বেশি কাছাকাছি। তো এই হাইপোথিসিস গুলো আমাদেরকে ধরে নিতে হয়। আমরা যখন ফিউচারে গিয়ে নিউমেরিক্যাল মেথডস করব, বা আমরা যখন স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন জিনিস পড়ি, তখন আমরা এই হাইপোথিসিস এইগুলা বেশ ভালো মতো উপলব্ধি করতে পারি অ্যাকচুয়ালি। তো এগুলো হচ্ছে আমাদের হাইপোথিসিস। এরপর আমরা দেখবো হচ্ছে ল। তো ল মানে কি? ল মানে হচ্ছে নির্দিষ্ট শর্তে এরা সত্য হবে, এবং নির্দিষ্ট শর্ত মেনে চললেই তা সত্য হবে, আদারওয়াইজ কখনো এরা সত্য হবে না। অর্থাৎ যদি কোন একটা জিনিস নির্দিষ্ট শর্ত মেনে চলে, তাহলে আমরা তাদেরকে ল বলি। যেমন আমরা ধরলাম ওহমস লর কথা সবাই শুনেছি, যে ওহমের সূত্র। তো ওহমস লতে কি বলা হয়েছে? ওহমস লতে বলা হয়েছে যে যখন একটি পরিবাহীর তাপমাত্রা নির্দিষ্ট থাকবে, তখন এর দুই পাশে, মানে পরিবাহের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে যদি আমি ভোল্টেজ বা বিভব ক্রিয়েট করি, বিভব পার্থক্য তৈরি করি, তাহলে কি হবে? তাহলে ওই পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। অর্থাৎ এখানে যেটা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের ফার্স্টে একটা শর্ত দিয়ে দেওয়া হয়েছে। সেটা কি? এটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রা হচ্ছে শর্তটা। এখন এই যে তাপমাত্রাটা আছে, এটা যদি আমি চেঞ্জ করতে থাকি, তাহলে কিন্তু জিনিসটা ওহমের সূত্র আর মেনে চলবে না। ওই স্পেসিফিক যেই আমাদের পরিবাহীটা ছিল, ওই স্পেসিফিক পরিবাহীটা কিন্তু আমাদের ওহমের সূত্র মেনে চলবে না। দ্যাটস ওয়াই এই যে শর্তটা মেনে চলছে, নির্দিষ্ট তাপমাত্রা, এই নির্দিষ্ট তাপমাত্রা এখানে ওহমের সূত্রের শর্ত। তো এই যে ওহমের সূত্রের শর্ত যখন আমরা অ্যাপ্লাই করি, তখনই কিন্তু আমরা ওহমস লটাকে অ্যাপ্লাই করতে পারি, বা ওহমস লটাকে আমরা বিবেচনা করতে পারি। তখনই এই যে আমাদের তড়িৎ প্রবাহ হবে, সে তড়িৎ প্রবাহ হবে আমাদের যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা হচ্ছে ল। থিওরি কি? থিওরি হচ্ছে প্রমাণিত অনুকল্প, বা আমরা যেই আহ, জিনিসগুলো আমরা 100% প্রমাণ করতে পেরেছি যুক্তি দিয়ে বা ক্যালকুলেশনের মাধ্যমে, বা যে কোনো ভাবে 100% প্রমাণ করতে পেরেছি, সেগুলো হচ্ছে আমাদের থিওরি। অর্থাৎ এগুলো নিয়ে কোনো, মানে একটু পরিমাণে সন্দেহ নেই। এরকম হাইপোথিসিসে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 100% সঠিক না, তবে একদম সঠিকের একদম কাছাকাছি। বাট থিওরি নিয়ে কোনো কাছাকাছি বা কোনো অন্য কোনো ডাউট নেই এখানে।
সেটা হচ্ছে 100% প্রমাণিত। প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল হচ্ছে সাধারণ সূত্র, অর্থাৎ যেটা হচ্ছে সকল ক্ষেত্রে প্রযোজ্য। সেটার জন্য কোনো শর্ত আমাদের প্রয়োজন হয় না। যেরকম লতে কি ছিল, লতে আমাদের নির্দিষ্ট শর্ত ছিল, কিন্তু প্রিন্সিপালে আমাদের কোনো নির্দিষ্ট শর্ত নেই। আমাদের সকল ক্ষেত্রে এই প্রিন্সিপালটা প্রযোজ্য, মানে সাধারণ সূত্র, এটা বেসিক্যালি সকল ক্ষেত্রে প্রযোজ্য। এখন পস্টুলেট কি? পস্টুলেট হচ্ছে সার্বিক বিবৃতি, অর্থাৎ কোন একটা ফ্যাক্ট যেটাকে আমরা বিবৃতির মাধ্যমে প্রকাশ করে থাকি যাতে সর্বসাধারণ বুঝতে পারে, সেটাই মূলত হচ্ছে আমাদের পস্টুলেটস, যেটা কিনা সবাই জানে যে এটাই হচ্ছে। তো এই কয়টা টার্ম আমাদের জন্য ইম্পর্টেন্ট, এন্ড এই টার্মগুলো আমরা সামনেও দেখবো, আগেও দেখে এসেছি। তো এখন আমরা যাই পরের যে টপিক সেটাতে। এখন এই জিনিসটা হচ্ছে আমরা সেই ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি পড়ে আসছি, যে আমরা কিভাবে পরিমাপ যখন করি তখন স্কেল গুলো কিরকম হয়, আহ কিভাবে আমরা এক স্কেল থেকে অন্য স্কেলে যাই, সেটা আমরা অলরেডি দেখে আসছি। এবং এখানে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে এখানে একদম যদি মাঝামাঝি থেকে স্টার্ট করি, তাহলে যেটা হয় যে আমাদের, আমরা ফার্স্টে জানি যে আমাদের এখানে থাকে হচ্ছে মিটার, লিটার বা গ্রাম। এরপর আমাদের আস্তে আস্তে যখন উপরে যেতে থাকি তখন আমরা জানি যে আস্তে আস্তে থাকে হচ্ছে আমাদের ডেকামিটার, এরপর আসে হচ্ছে আমাদের হেক্টোমিটার, এরপর আসে হচ্ছে কিলোমিটার, এরকম উপরে যেতে থাকে। তো যত স্টেপ উপরে যাবে তত কি হয়, তত মানে স্কেলটা বড় হতে থাকে। আর যত স্টেপ নিচে যাবে এখান থেকে তত স্কেলটা কমতে থাকে বা ছোট হতে থাকে স্কেলটা। তো যত নিচে যাবো আমরা তত স্কেলটা ছোট হতে থাকে। তো এই যে এই পোর্শনটা দেখছি আমরা, এই পোর্শনটার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মূলত আমাদের মিটারের উপরের স্কেল গুলো, অর্থাৎ মিটারের পর হচ্ছে আমাদের উপরে আছে ডেকা আসে, পর হেক্টর আসে, কিলো আসে, মিলিয়া আসে। কিন্তু মিলিয়ারটা আমরা এভরিডে লাইফে খুবই কম ইউজ করে থাকি। মূলত কিলোর পর মেগাটাকে ইউজ করা হয়। এরপর মেগার পর গিগা আসে, টেরা আসে, পেটা আসে এবং এক্সা আসে। সো ডেকা হচ্ছে যে 10, 10 গুণ হয় আর কি, হেক্টর জন্য 100 গুণ হয়, কিলোর জন্য 1000 গুণ হয়, সেগুলো আমরা জেনে আসছি অলরেডি। এখন আমাদের কি জাস্ট এই যে মেগা, গিগা, টেরা, পেন্টা, এক্সা, এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। And এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে এগুলো হচ্ছে আহ থাউজেন্ডের পর এরকম থ্রি থ্রি করে বাড়ছে, অর্থাৎ 10⁻³ ছিল, এরপর 10⁻6 হয়ে 10⁻9, 12, 15, 18, অর্থাৎ এই যে কিলো, কিলোর পর থেকে মূলত থ্রি থ্রি করে আমাদের স্কেল গুলো বাড়ছে, আর মিডিয়া হচ্ছে 10⁻4। তো এটা হচ্ছে আমাদের যেই এটা গেল আমাদের যে মিটারের উপরে যে স্কেল গুলো, সেই উপরের স্কেল গুলো, অর্থাৎ এই স্কেল গুলো মূলত বড় scale। আর এখন আমরা যদি মিটারের নিচে যে স্কেল গুলো আছে সেগুলো যদি আমরা দেখি, অর্থাৎ কম্পারেটিভলি ছোট যে স্কেল গুলো সেগুলো যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে এখানে ডেসি হচ্ছে 1/10 অংশ, অর্থাৎ মানে এক, মানে দশমাংশ আর কি। এবং এখানে 10⁻⁻1 এখানে বলা আছে। তো এরপর আসছে ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো। স্কেলগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি ভালো ধারণা রাখতে হবে, আদারওয়াইজ আমরা যখন আহ, একক ক্যালকুলেশন করব বা ম্যাথের মধ্যে যখন ক্যালকুলেশন করবো, তখন যখন এক স্কেল থেকে অন্য স্কেলে নিতে হবে, তখন কিন্তু আমাদের ঝামেলা ফেস করতে হবে যদি আমরা জিনিসটাকে ঠিক মতো না বুঝি। তো এই যে ক্যালকুলেশনের জন্য যে স্কেলিং এর যে কনসেপ্টটা, সেই স্কেলিং এর কনসেপ্টটা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। সো এটা গেল আমাদের স্কেলিং এর পার্ট। এখন আমরা কিছু কিছু স্পেশাল সিম্বলস দেখবো যেগুলো কিনা আমরা ফিউচারে, অর্থাৎ মানে এই যে ফিজিক্স বইটা আছে এখানে আমরা দেখতে পাবো, এবং কিছু কিছু জিনিস আমরা এর আগে অনেকবার ইউজ করে এসেছি। যেরকম আলফা, বিটা, গামা, ডেল্টা, এগুলো কিন্তু আমরা প্রায়শই ইউজ করি। আমরা যে কোনো কিছু অ্যাজিউম করতে বা কোনো কনস্ট্যান্ট কে প্রকাশ করতে বা কোনো ম্যাথ সলভ করার জন্য আমরা এইসব জিনিস, এই লেটার গুলো প্রায় ইউজ করে থাকি, এই সিম্বল গুলো। এপসাইলন কি জিনিস তাও আমরা জানি। এপসাইলন, থেটাও, থেটা তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি। আমরা ম্যাথে হোক, অ্যাঙ্গেলের জন্য হোক, বা ফিজিক্সের টেম্পারেচারের জন্য হোক, আমরা থেটা জিনিসটাকে ইউজ করে থাকি। তো এই সিম্বলটাকে বলা হচ্ছে কাপা। সো কাপা কি জিনিস সেটা আমরা পরে, মানে কাপাকে কে কেন ইউজ করে, কখন ইউজ করে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। ল্যামডা কি জিনিস সেটা আমরা জানি, যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যখন এক্সপ্রেস করি তখন ল্যামডা ইউজ করা হয়। মিউ আমরা ইউজ করে অলরেডি। এরপর এই জিনিসটা হচ্ছে নিউ। নিউ কি জিনিস সেটা আমরা সেটা তোমার ফিজিক্স, সরি, সেটা তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার জানতে পারবা। হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি দেব। 2016 সালে যখন আমি এইচএসসি পরীক্ষা দিলাম, তারপরে আমি খুঁজছিলাম একটি গুছানো প্ল্যাটফর্ম যেখানে আমি আমার অ্যাডমিশন রিলেটেড সব কিছু একসাথে পাবো। সেই সময় এরকম কোনো প্ল্যাটফর্ম আমি পাইনি,
কিন্তু আশা করি তোমাদের এরকম কোনো সমস্যা হবে না, কারণ তোমাদের জন্য আছে ইমার্জিং স্টাডি। এখানে আছে ভিডিও লেকচার, এমসিকিউ, লাইভ ক্লাস, উইকলি কন্টেস্ট, আরও অনেক কিছু। তোমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করো, তোমরা ইমার্জিং স্টাডি অ্যাপটি নামিয়ে রাখতে পারো। আশা করি পড়ালেখার রিলেটেড অধিকাংশ সমস্যার সমাধান তোমরা এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। তোমাদের সবার জন্য শুভকামনা। এরপর হচ্ছে পাই, সেটা আমরা অলরেডি জানি পাই কি জিনিস। রো ঘনত্ব কেজে রো ইউজ করা হয়। সিগমা হচ্ছে টাও, টর্কের কেজে যে টাও ইউজ করে সেটা দেখা যাবে। আমরা সেটা হচ্ছে নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে দেখবো। পাই, সাই, ওমেগা সেটা আমরা ইউজ করে থাকি। সো এই যে টার্মস গুলো, এই টার্মস গুলো জানা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বিকজ মূলত এগুলো আমরা পরবর্তীতে ইউজ করবো। সো এখন এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে এতক্ষণ যা পড়লাম সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেসিক স্টাফ, অর্থাৎ এগুলো আমরা অলরেডি পড়ে এসেছি, অথবা এগুলোতে এক্সট্রা নতুন করে কনসেপচুয়াল কোনো কিছু জানার ছিল না। জাস্ট কেবলমাত্র যে এই পার্টটুকু বাদ এখানে আমাদেরকে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে রাখতে হবে যে কিভাবে স্কেলিং চেঞ্জ করবি আমরা। আর এখানে যেটা হচ্ছে যে এখন আমরা যে টপিকটা পাবো সেটা হচ্ছে ত্রুটি। এই ত্রুটি টপিকটা হচ্ছে এই চ্যাপ্টারের ওয়ান অফ দি কনসেপচুয়াল টপিকস আর কি। সো এই ত্রুটি নিয়ে আমাদেরকে বেশ ভালো আইডিয়া রাখতে হবে, এবং এই ত্রুটি টপিকটা থেকে কিন্তু বেশ ম্যাথ আসে আমাদের এক্সামে। আমাদের যে ম্যাথ গুলো আসে মূলত, সেই ম্যাথ গুলো মূলত এই ত্রুটি টপিক থেকে আসে। সো এখন আমাদেরকে সেটা জানতে হবে। সো ফার্স্টে আমরা যে ত্রুটিটা দেখবো সেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। এখন ত্রুটি বলতে কি বোঝায় সেটা কিন্তু আমরা অলরেডি জানি যে কোন একটা জিনিসে যখন আমরা ভুল করি সেটাকে মূলত ত্রুটি বলা হয়। এবং এখানে ত্রুটি বলতে যেটা মিন করা যে আমরা যখন এক্সপেরিমেন্ট করি, সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করি, তখন কি কি ত্রুটি হতে পারে, এবং ওই ত্রুটিগুলো হলে আমরা কি কিভাবে জিনিসগুলোকে রিকভার করতে পারবো, বা কিভাবে আমরা অ্যাকচুয়াল যে রেজাল্টটা সেটা আমরা কিভাবে পাবো, সেটার জন্য আমাদেরকে ত্রুটি সম্পর্কে জানা দরকার। অ্যাকচুয়ালি যে 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 ত্রুটিগুলো এক্সিস্ট করতেছে, ওই ত্রুটিগুলো কখন হতে পারে, কিভাবে হতে পারে, সেগুলো যদি আমরা জানি, তাহলে আমরা যখন এক্সপেরিমেন্ট গুলো করবো তখন আমরা ওই ত্রুটিগুলোকে কনসিডার করেই কিভাবে অ্যাকচুয়াল অ্যান্সারটা পাবো সেটা আমরা জানতে পারবো। সো ফার্স্টে আমরা যে টপিকটা পড়বো ত্রুটি, সেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। তো যান্ত্রিক ত্রুটি কি জিনিস? যান্ত্রিক ত্রুটি মূলত যখন আমরা এক্সপেরিমেন্ট করি তখন আমরা বিভিন্ন যন্ত্র সহকারে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করি। যেমন ধরো যাক স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজ, বা আমরা ভার্নিয়ার স্কেল, স্পেরোমিটার, বিভিন্ন ধরনের যন্ত্র ইউজ করে থাকি ফিজিক্সের কেসে। তো এই যে যন্ত্রগুলো আছে, এই যন্ত্রগুলার যখন ব্যবহার করার সময় আমরা বিভিন্ন ধরনের ত্রুটি ফেস করে থাকি, সেগুলোকে মূলত বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। তো যান্ত্রিক ত্রুটি মূলত তিন ধরনের। একটা হচ্ছে শূন্য ত্রুটি, একটা হচ্ছে পিছর ত্রুটি বা ব্যাকল্যাশ এরর, আর একটা হচ্ছে লেভেল ত্রুটি বা লেভেল এরর। তো এই তিনটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে অ্যাকচুয়ালি। আমরা দেখি ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শূন্য ত্রুটি। সো শূন্য ত্রুটি কি জিনিস আমরা এখানে দেখি যে এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার, স্ক্রু গজ ও স্পেরোমিটারের প্রধান স্কেলে শূন্য দাগ যদি ভার্নিয়ার বা বৃত্তাকার স্কেলে শূন্য দাগের সাথে না মিলে, তাহলে এই ধরনের ত্রুটি দেখা যায়। এখন এই পয়েন্টটা দিক যদি আমরা খেয়াল করে থাকি, তাহলে যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা জানি যখন আমরা স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজ ইউজ করে থাকি, তখন আমাদের একটা স্কেল থাকে, আমাদের বেশ কয়েকটা স্কেল থাকে অ্যাকচুয়ালি। সো আমরা এখানে যে এক্সাম্পলটা দেখতেছি সেটা হচ্ছে একটা স্ক্রু গজের এক্সাম্পল। সো স্ক্রু গজের এই যে পার্টটা থাকে সেটাকে আমরা জানি যে সেটাকে বলা হচ্ছে বৃত্তাকার স্কেল, আর এই যে পার্টটা থাকে সেটা হচ্ছে আমাদের রেখিক স্কেল। সো এখানে যখন আমরা স্ক্রু গজটাকে এরকম জিরোতে রাখবো, যখন এরকম জিরোতে আনা হবে জিনিসটাকে, তখন যেটা হয়, তখন এই জিরো এই দাগের সাথে অ্যাকচুয়ালি মিলে যাওয়ার কথা। মানে এই যে জিরোর দাগটা আছে, এই জিরোর দাগটা এই পুরো দাগটার সাথে মিলে যাওয়ার কথা। বাট দেখা যায় মাঝে মধ্যেই যে কিছু যান্ত্রিক মিসক্যালকুলেশনের কারণে বা কোনো একটা কারণে বা ক্ষয় হয়ে যাওয়ার কারণে বা জিনিসটা পুরনো হয়ে যাওয়ার কারণে যেটা হয় যে এই যে দাগটা আছে এই দাগটা জিরোর সাথে মিলে না। এখানে যেরকম জিরোটা এখানে, কিন্তু দাগটা কিন্তু এখানে। অথচ আমাদের কিন্তু জিরোটাকে এখানে হওয়া উচিত ছিল, তাহলে দাগটা মিলে যেত, কিন্তু জিরোটা আমাদের এখানে। সাধারণ অবস্থায় আমাদের আমরা যখন এরকম জিনিসটাকে মিলিয়ে ফেলবো তখন জিরো আর এই দাগটা মিলে যাওয়ার কথা, বাট এখানে মিলছে না। সো যেহেতু মিলছে না, সো এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের শূন্য ত্রুটি। কেন? কারণ এখানে যে শূন্য আছে, শূন্যর সাথে আমাদের এই লাইনটা ম্যাচ করছে না। দ্যাটস এই জিনিসটাকে বলা হচ্ছে শূন্য ত্রুটি। সেম ভাবে আমরা যদি স্লাইড ক্যালিপার্সের কথা বলি, স্লাইড ক্যালিপার্সের যেই চল দুইটা থাকে আমাদের, সেই চল দুইটাকে যখন আমরা একত্র করি তখন আমাদের যে ভার্নিয়ার স্কেল থাকে, সেই ভার্নিয়ার স্কেলের যেই
শূন্য দাগ সেটা যদি মূল স্কেলে শূন্য দাগের সাথে না মিলে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলে থাকি হচ্ছে শূন্য ত্রুটি ফর স্লাইড ক্যালিপার্স আর কি। তো এই যে এক্সাম্পল সেটা আমরা স্ক্রু গজের জন্য দেখলাম। আমরা এই যে শূন্য ত্রুটি সেটা স্লাইড ক্যালিপার্স, বাইনার স্কেল, স্টেরোমিটারও হয়ে থাকে আর কি। সো এটা হচ্ছে আমাদের শূন্য ত্রুটি, এবং এই শূন্য ত্রুটির পরিমাণ নির্ণয় করে আপাত পাঠ থেকে তা বিয়োগ করে প্রকৃত পাঠ নির্ণয় করা যায়। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা যে এখানে দেখছি যে এখানে আমাদের যে জিরোটা আছে, জিরোটা হচ্ছে জায়গা মতো নেই, জিরোটা হচ্ছে আমাদের একটু নিচে আছে, মানে সরি একটু উপরে আছে, এখানে আছে আমাদের। আর এটা হচ্ছে আমাদের দাগটা। তো এই যে এই পোর্শনটুকু মূলত আমাদের ত্রুটি, এখানে আমাদের এরর হচ্ছে এই পোর্শনটুকু। এখন এই পোর্শনটুকুকে যদি আমি বের করে ফেলতে পারি এবং বের করে ওই ওয়াইজ অ্যাডজাস্ট করে যদি আমি আমার অ্যান্সারের সাথে এটাকে প্লাস বা মাইনাস করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা কি। অর্থাৎ এই ইররটা বের করার মাধ্যমে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হবে সেটা আমরা বুঝে ফেলতে পারছি। তো দ্যাটস ওয়াই শূন্য ত্রুটি জানাটা ইম্পর্টেন্ট, বিকজ এই ত্রুটিটা কিন্তু প্রায়ই হয়ে থাকে, এবং এই ত্রুটিটার জন্য আমাদের অ্যাকচুয়ালের যে অ্যান্সারটা আসবে সেই অ্যাকচুয়াল অ্যান্সারটা কিন্তু এদিক ওদিক হতে পারে। সো ওই অ্যান্সারটা যাতে এদিক ওদিক না হয় সেজন্য আমাদেরকে এই ত্রুটিটা ক্যালকুলেট করে ওটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, যোগ বা বিয়োগ করে আর কি। এখন এই যে জিরো ডাকটা উপরে হতে পারে এবং নিচেও হতে পারে। সো কখন কি হবে অনুযায়ী আমাদেরকে যোগ বা বিয়োগ করতে হবে আর কি। সো এটা গেল আমাদের শূন্য ত্রুটি। এখন আমাদের হচ্ছে পিছর ত্রুটি কি জিনিস। তো পিছর ত্রুটি আগে আমরা দেখি নাই যে এই যে আমাদের স্ক্রু গজটা, সেই স্ক্রু গজটা কিভাবে কাজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গোলাকার জিনিসটা আছে, এই গোলাকার জিনিসটার ব্যাস মূলত স্ক্রু গজ দিয়ে নির্ণয় করা হচ্ছে ব্যাস। অর্থাৎ এই গোলাকার জিনিসটা ব্যাস কত সেটা হচ্ছে স্ক্রু গজ থেকে বের করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা একবার সামনে আগাচ্ছে, একবার পিছনে যাচ্ছে। সো নর্মালি জিনিসটা এরকম থাকে, এরকম জিরো এরকম থাকে আর কি। এরপর যখন আমরা সামনে আগাবো তখন আমরা জিনিসটাকে জাস্ট ঘুরে এরকম সামনে নিয়ে যাব, এবং এখানে তখন আমরা একটা পার্ট দেখতে পাবো। এখানে যখন এসে থেমে যায় তখন আমরা এখানে একটা পার্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে এসে জিনিসটা থেমে যাচ্ছে। তো আমরা যদি রৈখিক স্কেলে এই জায়গাটা চেক করি তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে এখানে হচ্ছে আমাদের জিনিসটা ম্যাচ করতেছে। এখন কথা হচ্ছে যে পিছট ত্রুটি জিনিসটা কি। সো যেটা হয় যে আমরা যখন জিনিসটাকে ঘুরে সামনে নিয়ে যাই তখন এই যে রৈখিক স্কেল স্কেলটা আছে সেই রৈখিক স্কেল বরাবর বৃত্তাকার স্কেলটা কিছু পরিমাণ এগিয়ে যায়। এখন আমরা যদি সেম অ্যামাউন্টেরই আবার ঘুরে পিছনে আনতে চাই, তখন যদি কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে বৃত্তাকার স্কেলটা রৈখিক স্কেল বরাবর একই ডিস্টেন্স পিছনে আসছে না, তখন আমরা সেই ত্রুটিটাকে পিছর ত্রুটি বলি। অর্থাৎ কি হচ্ছে, আমরা যদি সাপোজ দুইটা রোটেশন দিলাম, এটা দুইটা রোটেশন দিয়ে এটাকে সামনে নিয়ে যাচ্ছি, তখন আমার 2 একক গেল, অর্থাৎ তখন আমার 2 ইউনিট সামনে গেল। এখন আমি যদি সেম অ্যামাউন্টের, অর্থাৎ আবার মানে সেই দুইটা রোটেশনে যদি দেই, তাহলে দুটো রোটেশন দিয়ে যদি পিছনে আনতে চাই, তাহলে যদি 2 ইউনিট না হয় আমাদের যদি 1 একক বা এর চেয়ে কম একক বা 3 একক হোক পিছনে আসে, তাহলে সেটাকে আমরা বলবো পিছর ত্রুটি। কেন? কারণ আমার আদর্শ যে স্ক্রু গজটা থাকবে সে আদর্শ স্ক্রু গজে যে অ্যামাউন্টের আমি মানে কখনো মানে এই বৃত্তাকার স্কেলটাকে ঘোরালে যে অ্যামাউন্টের সামনে যাবে, বৃত্তাকার স্কেলটাকে ঘুরে পিছনে আনার সময়ও সেই একই অ্যামাউন্টের পিছনে আসবে। অর্থাৎ দুই জায়গায় সেম হবে। অর্থাৎ এখানে যদি 2 ইউনিট হয় এখানে 2 ইউনিট হতে হবে, এখানে যদি 3 ইউনিট হয় এখানে 3 ইউনিট হতে হবে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 ইউনিট যাচ্ছে, বাট এখানে 2 ইউনিট যাচ্ছে না। তো তাহলে আমরা বলতে পারবো যে এই জিনিসটা কিছুটা ত্রুটি সম্পূর্ণ। অর্থাৎ এই যে ত্রুটিটা আছে এই ত্রুটিটাকে বলা হচ্ছে পিছট ত্রুটি। অর্থাৎ সামনে পিছনে যাওয়ার সময় যে ত্রুটিটা হচ্ছে এই বৃত্তাকার স্কেলে, সেই ত্রুটিটাকে বলা হচ্ছে পিছট ত্রুটি। তো এই ত্রুটিটাকেও আমরা কনসিডার করব যখন আমরা এই যে স্ক্রু গজের মাধ্যমে যখন এই যে এই বৃত্তাকার জিনিসটার ব্যাসার্ধ বা ব্যাস বের করবো যখন, তখন আমরা এই ত্রুটিটাকে কনসিডার করেই এই ব্যাসটাকে নির্ণয় করে থাকবো। হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি দেব। 2016 সালে যখন আমি এইচএসসি পরীক্ষা দিলাম, তারপরে আমি খুঁজছিলাম একটি গুছানো প্ল্যাটফর্ম যেখানে আমি আমার অ্যাডমিশন রিলেটেড সব কিছু একসাথে পাবো। সেই সময় এরকম কোনো প্ল্যাটফর্ম আমি পাইনি, কিন্তু আশা করি তোমাদের এরকম কোনো সমস্যা হবে না, কারণ তোমাদের জন্য আছে ইমার্জিং স্টাডি।
এখানে আছে ভিডিও লেকচার, এমসিকিউ, লাইভ ক্লাস, উইকলি কন্টেস্ট, আরও অনেক কিছু। তোমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করো, তোমরা ইমার্জিং স্টাডি অ্যাপটি নামিয়ে রাখতে পারো। আশা করি পড়ালেখার রিলেটেড অধিকাংশ সমস্যার সমাধান তোমরা এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। তোমাদের সবার জন্য শুভকামনা। সো এখন আমরা দেখবো হচ্ছে লেভেল ত্রুটি। সো এই যে জিনিসটা, সেটা আমরা জানি এই জিনিসটা কি, সেটা হচ্ছে একটা ব্যালেন্স। এখানে আমরা জানি যে এখানে আমরা বাটখারা দিয়ে বা কোনো ওজন দিয়ে বা ভর দিয়ে আমরা এখানে দুটো জিনিসের ভর মেপে থাকি, কোনটার কত কেজি। সো এখন কথা হচ্ছে যে এই যে আমরা যখন ভরটা মাপি, তখন আমাদেরকে এই যে এই ব্যালেন্সটা আছে বা এই যে দাঁড়িপাল্লাটা আছে, এই দাঁড়িপাল্লাটাকে যে সার্ফেসে রাখি ওই সার্ফেসটাকে সমান হতে হবে। অর্থাৎ সার্ফেসটা যদি সমান না হয়, এরকম এবড়ো থেবড়ো হয়, অর্থাৎ এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এরকম যদি এবড়ো থেবড়ো হয়, তাহলে কিন্তু আলটিমেট যে রেজাল্টটা আমরা পাবো সেই রেজাল্টটা কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট হবে না। অর্থাৎ ওই কেসে কিন্তু আমাদের সার্ফেসটা সমান থাকতেছে না, সার্ফেসটা কিছুটা এবড়ো থেবড়ো এরকম থাকতেছে আর কি। তো এখানে যদি আমরা জিনিসটাকে তারপরে এরপর এখানে যদি এভাবে মাপি, তাহলে কিন্তু জিনিসটা আর সেম হবে না। বাট এখানে যদি সমান হয় যদি, তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো বা যে মেজারমেন্টটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মেজারমেন্ট। সো এই জিনিসটাকে বলা হচ্ছে লেভেল ত্রুটি। অর্থাৎ এই যে সারফেস লেভেলটা আছে বা এই যে তলের যে লেভেলটা আছে, এই তলের লেভেলটা যদি সমান না হয় বা তলের লেভেলটা যদি এবড়ো থেবড়ো হয়, তাহলে আমাদের ক্যালকুলেশনে যে ত্রুটিটা হবে সেটা হচ্ছে লেভেল ত্রুটি। এখন কথা হচ্ছে যে কিছু কিছু যন্ত্রপাতিতে দেখা যায় যে কিছু 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 এরকম দাঁড়িপাল্লা থাকে বা কিছু কিছু সারফেস থাকে যেখানে কিনা আমাদেরকে এরকম ইনস্ট্যান্টলি এক্সপেরিমেন্ট করতে হয়। সো ওই সকল কেসে আমাদেরকে এই যে সারফেস ত্রুটিটা আছে বা লেভেল ত্রুটিটা যেটা আছে সেটাকে কনসিডার করতে হয়, সেটাকে কনসিডার করে আমাদের ক্যালকুলেশনটাকে তখন ওইভাবে অ্যাডজাস্ট করতে হয় আর কি। তো এটা হচ্ছে আমাদের লেভেল ত্রুটি। সো আমরা এই যে তিনটা ত্রুটি সম্পর্কে জানলাম, সেটা হচ্ছে শূন্য ত্রুটি, পিছর ত্রুটি এবং লেভেল ত্রুটি। এই তিনটা ত্রুটি মূলত যান্ত্রিক ত্রুটির এক্সাম্পল ছিল। এখন আমরা দেখবো পর্যবেক্ষণ ত্রুটি। সো পর্যবেক্ষণ ত্রুটি কি জিনিস? সো আমরা এক্সপেরিমেন্টটা করে ফেলছি, এক্সপেরিমেন্ট করে ফেলার পর যখন আমরা এক্সপেরিমেন্টটাকে পর্যবেক্ষণ করব বা এক্সপেরিমেন্ট চলাকালীন সময় যখন আমরা পর্যবেক্ষণ করব, সো ওই টাইমটাতে আমাদের বিভিন্ন ধরনের ত্রুটি হয়ে থাকতে পারে। সো ওই ত্রুটিগুলোকে বলা হয় হচ্ছে পর্যবেক্ষণ ত্রুটি। অর্থাৎ এক্সপেরিমেন্টের ফলাফলটা কি হচ্ছে বা রেজাল্টটা কি হচ্ছে সেটা যখন আমরা পর্যবেক্ষণ করব, ওই পর্যবেক্ষণ সময়কালীন আমাদের যে ত্রুটিগুলো হয় বা ভুলগুলো হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের পর্যবেক্ষণ ত্রুটি। তো এই পর্যবেক্ষণ ত্রুটি মূলত 5 ধরনের হয়ে থাকে। এই 5 ধরনের পর্যবেক্ষণ ত্রুটি কি জিনিস? সেটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি, প্রান্ত দাগ ত্রুটি, লম্বন ত্রুটি, সূচক ত্রুটি এবং পরিবেশগত ত্রুটি। সো পর্যবেক্ষণ ত্রুটি মূলত এই 5 ধরনের হয়ে থাকে ফিজিক্সে। সো এই যে পর্যবেক্ষণ ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলো মানে অ্যাকচুয়ালি কিরকম হয়, কিভাবে হয়, ত্রুটিগুলো হলে আমাদের কি করতে হবে, সেগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে জানা দরকার। মূলত সেদিন আমরা ত্রুটিগুলো স্টাডি করছি আর কি। তো ফার্স্টে আমরা যে ত্রুটি দেখবো সেটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। সো ব্যক্তিগত ত্রুটি মূলত হচ্ছে যে আমরা যখন এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্ট করার সময় আমরা বিভিন্ন ধরনের আহ, কোনো কারণ ছাড়া পার্সোনাল এরর করতেই পারি। অর্থাৎ আমরা মানুষ, আমরা যে কোনো ধরনের ভুল করতেই পারি যে কোনো সময়। সো ওই টাইমটাতে মানে এরকম কোনো কারণ ছাড়া যখন আমরা কিছু ত্রুটি করে থাকি, সেই ত্রুটিগুলো মূলত হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। যেরকম যেরকম আমরা হচ্ছে ধরুন কয়েকটা পাঠ নিবো আর কি, কয়েকটা রিডিং নেবো। তো রিডিং নেওয়ার সময় আমি যে রিডিং গুলো নিচ্ছিলাম, সেই রিডিং গুলো ভুল নিলাম। অর্থাৎ ধরলাম আমরা টেম্পারেচার রিলেটেড একটা এক্সপেরিমেন্ট করছি, এখানে আমরা ধরলাম থার্মোমিটার আছে আমার। সো পানির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কত হবে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। সো এই কেসে ধরে নিলাম যে থার্মোমিটারের ফার্স্টে আমাদের, আমরা যখন আস্তে আস্তে তাপ দিচ্ছি, তো ফার্স্টে আমাদের তাপ ছিল, থার্মোমিটারে আমাদের তাপ দেখাচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, ধরলাম 2 মিনিট। এরপর আমাদের তাপ দেখাচ্ছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস 3 মিনিট। এগুলো হচ্ছে আমি আহ, পর্যবেক্ষণ করার সময় খাতে নোট ডাউন করছি। এখানে আমি লিখবো 20 ডিগ্রি, এখানে লিখবো 30 ডিগ্রি। এরপর আমার দেখাচ্ছে হচ্ছে 4 মিনিটে হচ্ছে আমাদের 35 ডিগ্রি। এখন আমি ভুলে 4 মিনিটে 35 ডিগ্রিকে আমি ভুলে 33 ডিগ্রি লিখে ফেললাম বা অন্য কোনো ভ্যালু লিখে ফেললাম, 35 না লিখে। তো এই যে ত্রুটিটা আছে, এই ত্রুটিটা কিন্তু মানে কোনো লজিক্যাল কারণ ছাড়া হয়েছে। মানে এই ত্রুটিটা কিন্তু আমি নিজের ভুলের কারণে করছি। দ্যাটস ওয়াই জিনিসটা হচ্ছে একটা ব্যক্তিগত ত্রুটি। অর্থাৎ এই জিনিসটার কারণে মানে এই টোটাল ভুলটা হচ্ছে আমার পার্সোনাল ভুলের জন্য হয়েছে। সো এটাকে বলা হচ্ছে আমার ব্যক্তিগত ত্রুটি। তো
এটা এক ধরনের পর্যবেক্ষণ ত্রুটি। এখন আমরা দেখবো হচ্ছে প্রান্ত দাগ ত্রুটি। তো এটা কি জিনিস? এখন যখন আমরা এক্সপেরিমেন্ট করি তখন আমাদের বিভিন্ন জিনিস মেজার করতে হয়, বিভিন্ন জিনিসের দৈর্ঘ্য প্রস্থ অনেক কিছু মেজার করতে হয় আর কি। যখন আমরা এরকম মাপি তখন যেটা হয় যে আমরা এরকম স্কেল ইউজ করি বা বিভিন্ন ধরনের মেজার করার মতো যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো আমরা ইউজ করে থাকি। তো এই স্কেলটা যখন ইউজ করি তখন কি হয়, এই স্কেলে যে দাগগুলো আছে ওই দাগগুলো দেখে আমরা বুঝতে পারি যে আমাদের অ্যান্সারটা কি হবে বা আমাদের মেজারমেন্টটা কি হবে। সো কোনো কারণে যদি স্কেল গুলো পুরনো হয়ে যায় বা এই যে কম্পাস যেগুলো আছে এগুলো যদি পুরনো হয়ে যায় বা আহ, ভেঙে যায় অথবা কোনো কারণে যদি এগুলো নষ্ট হয়ে যায় আর কি, তখন এই যে দাগগুলো আছে এই দাগগুলো কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে দাগগুলো ফেড হয়ে গেছে বা এই দাগগুলো উঠে গেছে আর কি। সো ক্লিয়ার না আর কি দাগগুলো। সো ওই কেসে যেটা হয় যে ওই কেসে যখন আমরা মেজার করি তখন যে ভ্যালুটা আমরা নিই, মাঝে মধ্যে যেটা করি আমরা হ্যাপেজার্ডলি ভ্যালু নিয়ে মানে কোন রকম একটা ভ্যালু নিয়ে আমরা মেজার করে রেখে দিই। তো ওই কেসে যেটা হয় যে ওই কেসে আমাদের জাস্ট এই দাগগুলোর অস্পষ্টতার কারণে আমরা যে মেজারমেন্ট সেই মেজারমেন্টটাতে ভুল করি, অর্থাৎ আমরা ভুল পার্ট নিই বা ভুল রিডিং নিই আর কি। মাপার পর বা মেজার করার পর আমাদের যে অ্যান্সারটা আসে সেই অ্যান্সারটা হচ্ছে ভুল আসে। তো এই যে ত্রুটিটা সেই ত্রুটিটাকে বলা হচ্ছে প্রান্ত দাগ ত্রুটি। সেম ভাবে কম্পাসের কেসও দেখা যায় যে আমাদের এখানে যদি 80 ডিগ্রি, যেটা 80 ডিগ্রির যে দাগগুলো আছে দাগগুলো যদি অস্পষ্ট হয় তাহলে 80 ডিগ্রি থেকে 70 ডিগ্রি মাঝামাঝি, মানে 70 থেকে 80 ডিগ্রি মাঝামাঝি যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো যদি দাগগুলো ঠিক মতো না থাকে তাহলে কিন্তু আমরা অ্যাঙ্গেলটাকে ভুল মেজার করবো, অর্থাৎ যে কোণটা আছে সেই কোণটাকে কিন্তু আমরা ভুল মেজার করবো। সো ওই জিনিসটা টোটালি প্রান্ত দাগ ত্রুটির জন্য হয়ে থাকে। এখন আমরা দেখবো হচ্ছে লম্বন ত্রুটি। লম্বন ত্রুটি কি জিনিস? ধরে নিলাম আমরা একটা টেস্ট টিউবে এরকম কেমিক্যালি করছি, অর্থাৎ কতটুকু কেমিক্যাল আছে সেটা দেখছি, অথবা আমরা দেখছি যে কোন একটি টেস্ট টিউবের মধ্যে পানি নেওয়ার পর ওখানে সেটাকে তাপ দিলে পানির লেভেলের কতটুকু চেঞ্জ হচ্ছে না হচ্ছে সেটা আমরা সময়ের সাথে সাথে গণনা করতেছি। সো এখানে বেসিক্যালি ওটা করা হচ্ছে। সো এখন এই যে টেস্ট টিউবটা আছে টেস্ট টিউবটা কিন্তু অনেক সূক্ষ্ম। এখানে যেরকম জুম করে দেখা হচ্ছে এরকম না, কিন্তু টেস্ট টিউবটা কিন্তু বেশ সূক্ষ্ম। টেস্ট টিউবের গায়ে এরকম দাগ লাগানো থাকে। তো এখন আমরা যদি খেয়াল করি যে পানির লেভেলটা কোথায় আছে সেটা দেখে কিন্তু আমরা রিডিংটাকে নিব। তো ওই রিডিংটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে যে আমরা কোন অ্যাঙ্গেল থেকে অ্যাকচুয়ালি এই যে আমাদের রিডিংটা সেই রিডিংটা দেখছি। তো এই কেসে আমরা উপর থেকে দেখতে পারবো যে আমরা এইভাবে দেখছি যে আমাদের লেভেলটা এখানে আছে। সো এখানে যেই ভ্যালুটা, তো এখানে যে ভ্যালুটা আছে যেটা কিনা হচ্ছে এখানে 19.62। তো আমি বলবো যে এটার যে রাইট নাও লেভেল সেটা হচ্ছে 19.62 ml। আমি যদি নিচের থেকে দেখি তাহলে আমরা দেখবো যে এইভাবে আমার দৃষ্টিটা যাবে আর কি, এই যে এই অ্যারো বরাবর। তো এই অ্যারো বরাবর যখন দৃষ্টিটা যাবে তখন আমি কি দেখবো যে পানিটা কিছুটা উপরে দেখাবে আমাদের। সো আমি দেখতে পাবো 19.82 ml। কিন্তু এই দুইটা কেসই কিন্তু ভুল, অর্থাৎ আমাকে উপর থেকেও দেখা যাবে না, আমার চোখটাকে নিচে থেকেও এভাবে রাখা যাবে না, আমার চোখটাকে লেভেল বরাবর রাখতে হবে, এরকম প্যারালালি রাখতে হবে, অর্থাৎ এইভাবে রাখতে হবে। এইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা অ্যাকচুয়াল লেভেলটা বুঝতে পারবো এবং এই যে আমাদের যে অ্যান্সারটা 19.7 মিলিলিটার সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। অর্থাৎ চোখের অ্যাঙ্গেলের বা দৃষ্টি যে কোণটা আছে সেই দৃষ্টিকোণের ভিন্নতার কারণে আমাদের যেই মাঝে মধ্যে ত্রুটি হয়ে থাকতে পারে সেই ত্রুটিগুলো হচ্ছে আমাদের লম্বন ত্রুটি। অর্থাৎ এই যে এই ত্রুটিগুলোর জন্য কিন্তু এখানে আমি যেখানে আমার অ্যান্সার কিনা 19.7 ml সেখানে কিনা আমার ফার্স্ট অ্যান্সার আসছিল 19.82 ml, বা এরপর আসছিল হচ্ছে 19.62 ml যদি এখান থেকে দেখি, আর নিচ থেকে দেখলে 19.82 ml আসে। সো আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার জিনিসটা কিন্তু ভুল হচ্ছে। তো ওই ভুলটা যাতে আমরা না করি সেজন্য আমরা মূলত এইভাবে দেখে থাকি লেভেলটাকে। তো এটা হচ্ছে আমাদের লম্বন ত্রুটি এক্সাম্পল। হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি দেব। 2016 সালে যখন আমি এইচএসসি পরীক্ষা দিলাম তারপরে আমি খুঁজছিলাম একটি গুছানো প্ল্যাটফর্ম যেখানে আমি আমার অ্যাডমিশন রিলেটেড সব কিছু একসাথে পাবো। সেই সময় এরকম কোনো প্ল্যাটফর্ম আমি পাইনি, কিন্তু আশা করি তোমাদের এরকম কোনো সমস্যা হবে না, কারণ তোমাদের জন্য আছে ইমার্জিং স্টাডি। এখানে আছে ভিডিও লেকচার, এমসিকিউ, লাইভ ক্লাস, উইকলি কন্টেস্ট, আরও অনেক কিছু। তোমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করো, তোমরা ইমার্জিং স্টাডি অ্যাপটি নামিয়ে রাখতে পারো।
আশা করি পড়ালেখার রিলেটেড অধিকাংশ সমস্যার সমাধান তোমরা এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। তোমাদের সবার জন্য শুভকামনা। এখন আমরা যেটা দেবো সেটা হচ্ছে সূচক ত্রুটি। সো সূচক ত্রুটি কি নিয়ে সেটা যদি আমরা খেয়াল করি, এই এক্সপেরিমেন্টটা যেটা সেটা হচ্ছে যে এখানে একটি আলোক সোর্স থাকে, একটি টর্চ লাইট থাকে বা একটি মোমবাতি থাকে। অ্যান্ড এই যে মোমবাতিটা আছে, এই মোমবাতি দিয়ে এখানে হচ্ছে আলো ফেলা হয়। অ্যান্ড এটা হচ্ছে একটি সুচ বা একটি সুই। অ্যান্ড এই যে আলোটা আছে, এই আলোটা এই সুচের গায়ে লেগে এরপর এখান থেকে যে এই পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, সেই পোর্শনটা হচ্ছে একটা সারফেস আর কি। অ্যান্ড এই সারফেসে ছায়া উৎপন্ন হয় এই সূর্যে আলো লাগার পর আর কি। তো এই যে ছায়াটা আছে সেই ছায়ার দৈর্ঘ্যটা কিরকম হয় সেটা আমরা মূলত এক্সপেরিমেন্ট করি আর কি, বা এখানে একটা বিম্ব তৈরি হয় কি মূলত। সো এই যে জিনিসটা আছে, এই জিনিসটা হচ্ছে একটি স্ট্যান্ড আর কি। এই স্ট্যান্ডটাকে এদিক ওদিক নেওয়া যায় আর কি, মানে এখান থেকে আমরা টেনে এই পাশে নিতে পারবো বা টেনে এই পাশে নিতে পারবো। অ্যান্ড এই যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটা মূলত একটি স্কেল। সো এর মাধ্যমে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি যে আমি কতটুকু সামনে নিলাম। আমি যদি ধরলাম এইরকম 2 ইউনিট সামনে নিই, তাহলে আমরা এভাবে লিখে রাখি যে 2 ইউনিট সামনে নিলাম, অর্থাৎ কোন পজিশনের ভিত্তিতে আমার বিম্বগুলো কেমন হচ্ছে সেটা বোঝার জন্য মূলত আমরা এই এক্সপেরিমেন্টটা করে থাকি। এটা আমরা কলেজেও এই এক্সপেরিমেন্টটা প্রায় অলমোস্ট সব কলেজে করানো হয় আর কি। তো এখন এই যে আম, এই ক্ষেত্রে যে ত্রুটিটা হয়ে থাকে, যে এই ক্ষেত্রে উপরে আমরা যতটুকু মুভ করে আর কি এই জিনিসটাকে, এই স্ট্যান্ডটাকে, আমাদের যেহেতু এখানে আমাদের যেই মেজারমেন্টের দাগগুলো, সেই মেজারমেন্টের দাগগুলো যেহেতু নিচে দেওয়া, সো আমরা প্রায় উপরের যেই মুভমেন্টটা আছে, উপরের মুভমেন্টের সাথে একদম হুবহু নিচের যে মেজারমেন্টটা সেটা ম্যাচ করাতে পারি না। প্রায় জিনিসটা ভুল হয়, যেহেতু উপরে এই স্ট্যান্ডটা উপরে আছে এবং এই মেজারমেন্টের স্কেলটা নিচে আছে। সো আমরা প্রায় মিলাতে পারি না, অর্থাৎ এই জিনিসটা যে হয়তো হয়তো জিনিসটা এরকম এভাবে যাবে, কিন্তু আমরা দেখা যায় যে প্রায় জিনিসটাকে এভাবে দিয়ে রাখি, অর্থাৎ এই যে এখানে যে দাগটা ওইটার অনুযায়ী আমরা অ্যান্সারটাকে দিয়ে রাখি। সো এই জিনিসটা ওই ক্ষেত্রে ভুল হয়ে থাকে। সো এই যে শুধুমাত্র যে ইন্ডেক্সিং বা কোন জায়গায় আমার জিনিসটা আছে অ্যাকচুয়ালি সেটা ভুল বোঝার জন্য বা সেটা ভুল ভাবে মানে অবজার্ভ করার জন্য আমরা যে রিডিং গুলো পাচ্ছি বা যে ভুলগুলো আমাদের হচ্ছে, সেই ভুলগুলো মূলত আমাদের সূচক ত্রুটি। সো এটা হচ্ছে আমাদের সূচক ত্রুটির একটা এক্সাম্পল। আর পরিবেশগত ত্রুটি কি? পরিবেশগত ত্রুটি যে কোনো কিছু হতে পারে, যেরকম আহ ধরলাম টেম্পারেচার ডিফারেন্ট, বা আমি যেখানে ল্যাব মানে এক্সপেরিমেন্টটা করছি, এক্সপেরিমেন্ট যেই পার্শ্ববর্তী পরিবেশ আছে সেই পরিবেশটা ভালো না, অথবা আমি সাউন্ড নিয়ে ধরলাম কোনো একটা এক্সপেরিমেন্ট করছি, এবং যেখানে আমি সাউন্ড নিয়ে এক্সপেরিমেন্ট করছি ওখানে আমার পুরো রুমটা সাউন্ড প্রুফ না, এরকম একটা সিচুয়েশনে কিন্তু অন্যান্য যে সাউন্ড ওয়েভ গুলো আছে, পার্শ্ববর্তী যে সাউন্ড ওয়েভ গুলো আছে, সেই সাউন্ড ওয়েভ গুলো কিন্তু প্রায় এসে আমার এক্সপেরিমেন্টের যে রেজাল্টটা সেই রেজাল্টটাকে কিছুটা এরর মানে এক্সপেরিমেন্টের রেজাল্টটাকে আর কি ফল্টি করে দেবে আর কি। সো ওই কেসে আমাদের যে রেজাল্ট আসবে সেটা কিন্তু একটা ত্রুটিপূর্ণ অ্যান্সার আসবে। সো এইগুলো হচ্ছে আমাদের মূলত পরিবেশগত ত্রুটি। সো এই আমাদের পর্যবেক্ষণ ত্রুটি এক্সাম্পল। এখন আমাদের হচ্ছে পরম ত্রুটি। তো পরম ত্রুটি কি জিনিস? সো ধরলাম আমাদের একটা চিপস আছে এখানে, এই চিপসের যে ভর সেটা হচ্ছে 40 গ্রাম। চিপসের ভর হচ্ছে আমাদের 40 গ্রাম। আমি যে দোকান থেকে চিপসটা কিনলাম, কেনার সময় আমি যে প্যাকেটটা চেক করলাম, প্যাকেটে লেখা যে এই চিপসের ভর হচ্ছে 40 গ্রাম। কিন্তু কিছু কৌতূহলবশত আমি আমার বাসায় একটা এরকম ডিজিটাল ওয়েইং স্কেল আছে, এখানে এখানে আমরা হচ্ছে মাপতে পারি যে কতটুকু ভর। সো আমি বাসায় এসে কৌতূহলবশত এখানে চিপসটার প্যাকেটটা রাখলাম, রেখে দেখলাম যে অ্যান্সার আসে আমার 38.75 গ্রাম। অর্থাৎ এই যে পার্থক্যটা কিন্তু খুব একটা বেশি না, বাট তাও কিছুটা কিন্তু পার্থক্য আমাদের থেকে যাচ্ছে এখানে, কিন্তু পার্থক্যটা 1.5 গ্রামেরও কম, বাট স্টিল কিছু পার্থক্য কিন্তু আমাদের আছে। অর্থাৎ আহ, জিনিসটা কিন্তু মানে আলটিমেটলি এক্সাক্ট আসছে না, 40 আসছে না, এটা হতে পারে ইভেন 39 পয়েন্ট সামথিং, এরকমও কিছু আসতে পারে, বা মানে 40.9 এরকম আসতে পারে, বেশিও আসতে পারে। সো এরকম কম বেশি কিন্তু হয়েই থাকে। সো এই যে কম বেশি হচ্ছে, এই কম বেশির জন্য আমাদের যে কিছু কিছু সাইন্টিফিক এক্সপেরিমেন্ট থাকে, সেই সাইন্টিফিক এক্সপেরিমেন্ট গুলোতে বেশ এদিক ওদিক হতে পারে। এই চিপসের
কেসে হয়তো খুব একটা এদিক ওদিক হচ্ছে না, বাট আমাদের যে সাইন্টিফিক এক্সপেরিমেন্ট গুলো থাকে সেই সাইন্টিফিক এক্সপেরিমেন্ট গুলোতে ছোট ছোট এরকম ত্রুটির কারণে বা ছোট ছোট এরকম পার্থক্যের কারণে অনেক বড় একটা ডিফারেন্স রেজাল্ট অ্যাকচুয়ালি হয়ে দাঁড়ায় আর কি। সো এই ত্রুটিগুলোকে আমাদের কনসিডার করতে হবে। সো এখানে আমরা পরম ত্রুটি কি জিনিস সেটা আমরা কিভাবে দেখবো, সেটা হচ্ছে যে এই যে অ্যাকচুয়াল মান, এটা হচ্ছে আমাদের প্রকৃত মান, এটা হচ্ছে আমাদের প্রকৃত মান, আর এটা হচ্ছে আমাদের পরিমাপ্য মান। সো প্রকৃত মানের সাথে পরিমাপ্য মানের যে পার্থক্যটা সেটাই হচ্ছে আমার পরম ত্রুটি। সো এটাকে আমি নাম দিলাম এম, আর এটাকে আমি নাম ধরলাম এন। সো এই যে এম আর এন এর ডিফারেন্স, সেটা হচ্ছে আমার পরম ত্রুটি। সো এটা এখানে কি হবে, এটা এখানে হবে হচ্ছে 40 আর 38.75 এর ডিফারেন্স তো গ্রাম। তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে 1.25 গ্রাম। অর্থাৎ আমাদের যে অ্যান্সার গুলো আসতেছে, অর্থাৎ আমাদের প্রকৃত মান এবং পরিমাপ্য মান যে আছে, সেই প্রকৃত মান এবং পরিমাপ্য মানের ডিফারেন্স হচ্ছে 1.25 গ্রাম। অর্থাৎ 1.25 গ্রাম ফল্ট আছে এখানে আমাদের। সো ওই ফলটা কনসিডার করে এরপর হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের রেজাল্টটা বের করতে হবে আর কি। সো এটা হচ্ছে আমাদের পরম ত্রুটি, যে প্রকৃত মান এবং পরিমাপ্য মানের মধ্যে পার্থক্যটা কতটুকু। এখন আমরা দেখবো যে আপেক্ষিক ত্রুটি কি জিনিস। সো আপেক্ষিক ত্রুটি বুঝতে হলে আমাদের পরম ত্রুটি কনসেপ্ট অ্যাকচুয়ালি বোঝা দরকার। যে এই এক্সাম্পলটা কিন্তু আমরা দেখেছিলাম, এবং ওখানে আমরা দেখেছিলাম যে পরম ত্রুটি ছিল কত, পরম ত্রুটি ছিল 1.25 গ্রাম। এখন যেটা হচ্ছে যে ধরে নিলাম এখানে আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম সেটা হচ্ছে একটা লেসের জন্য ছিল, মানে একটা চিপসের জন্য ছিল আর কি। এখন ধরে নিলাম আমাদের কাছে একটা সিমেন্টের বস্তা আছে, এই সিমেন্টের বস্তার ওয়েট হচ্ছে 60 কেজি। এই প্যাকেটে লেখা আর কি, প্যাকেটে লেখা হচ্ছে 60 কেজি। এখন আমি যখন জিনিসটা কিনে আনলাম, ধরলাম ফ্যাক্টরিতে আমি জিনিসটা কিনেছি, এবং ওখানে এসে যখন আমি জিনিসটাকে এরকম একটা ডিজিটাল ওয়েইং স্কেলে যখন মাপবো, তখন যেটা হবে, তখন আমি দেখলাম যে এটার প্যাকেটের ওজন হচ্ছে, সরি প্যাকেটের ভর হচ্ছে 60 কেজি, না প্যাকেটের ভর তখন হয়ে গেল, আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে এখানে ধরলাম একটু বেশি হয়েছে, সেটা হচ্ছে 60.3 কেজি। ওকে, 60.3 কেজি। সো এখানে আলটিমেটলি কি হচ্ছে, আমাদের ফার্স্টের বার আমাদের ফল্ট ছিল হচ্ছে, মানে পরম ত্রুটি ছিল হচ্ছে 1.25 গ্রাম। এখানে আমাদের পরম ত্রুটি কত হবে, এখানে আমাদের পরম ত্রুটি হবে হচ্ছে এই দুইটা ডিফারেন্স। অর্থাৎ আমাদের পরম ত্রুটি হচ্ছে 0.3 কেজি। এখন কোন একটা এক্সপেরিমেন্টের সময় আমি যদি জাস্ট বলি যে আমার ত্রুটিটা হচ্ছে 0.3 কেজি, বা আমার ত্রুটিটা হচ্ছে 1.25 গ্রাম, তখন কিন্তু আমরা এক্স্যাক্টলি বলে দিতে পারছি না জাস্ট কথাটা শুনে যে এই ত্রুটিটা কি বড় একটা মেজারমেন্টের জন্য নাকি ছোট একটা মেজারমেন্টের জন্য। যেরকম 60 কেজি কেসে 0. মানে 60 কেজির সাপেক্ষে 0.3 কেজি কতটুকু সিগনিফিকেন্ট, সেটা একটা ব্যাপার। আর চিপসের কেজে, 40 গ্রামের কেজে 1.25 গ্রাম ভুল কতটুকু ফ্যাক্টর, সেটা হচ্ছে আমাদের এই আপেক্ষিক ত্রুটির মাধ্যমে বুঝতে পারি আমরা যে এইটার সাপেক্ষে এই ত্রুটিটা কতটুকু সিগনিফিকেন্ট, বা এই যে 60 কেজি আছে 60 কেজির সাপেক্ষে 0.3 কেজিটা কতটুকু সিগনিফিকেন্ট, সেটা মূলত আমরা পরম ত্রুটির মাধ্যমে বুঝতে পারি। দ্যাটস ওয়াই আমরা যখন, সরি, সেটা মূলত আমরা আপেক্ষিক ত্রুটির মাধ্যমে বুঝতে পারি। তো দ্যাটস ওয়াই আমরা যখন আপেক্ষিক ত্রুটি বের করি, আমরা যদি চিপসের কেজে আপেক্ষিক ত্রুটিটা বের করে থাকি, তাহলে যেটা হবে সেটা হবে আমাদের পরম ত্রুটি 1.25 ডিভাইডেড বাই প্রকৃত মান 40। এইটার যে রেশিওটা সেটাই মূলত আমাদের আপেক্ষিক ত্রুটি। অর্থাৎ আপেক্ষিক ত্রুটি যদি ফর্মুলা আমরা জানতে চাই, তাহলে সেটা হবে আমাদের পরম ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান।
এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। তো এই কেজি কত হবে আপেক্ষিক ত্রুটি? আমরা যদি 1.25 কে 40 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 0.03125। আর আমরা যদি এই যে 0.3 কে 60 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসে আমাদের অ্যান্সার? তাহলে আমাদের অ্যান্সার আসে 5 ইন্টু 10⁻³ এখন এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই যে ত্রুটিটুকু আছে এই ত্রুটিটুকু আমাদের অ্যাকচুয়াল যে ভর আছে সেই ভরের তুলনায় কতটুকু সিগনিফিকেন্ট, অর্থাৎ ভরটা বড় নাকি ছোট, আমাদের যে ত্রুটিটা সেই ত্রুটিটা কি বড় নাকি ছোট সেটা আপেক্ষিক ত্রুটির মাধ্যমে বুঝতে পারি আমরা। বিকজ আমাদের যদি এই লেইস চিপসের কেজে যদি এরকম 0.3 কেজি, অবশ্য 0.3 কেজি এখানে হতোই না বিকজ এখানে 40 গ্রাম আছে, 0.3 কেজি হচ্ছে 300 গ্রাম। যাই হোক, সো আমাদের এই লেস এর কেজে যদি এখান থেকে যদি আমি 20 গ্রাম সরিয়ে নিতাম তাহলে কিন্তু সেই জিনিসটা আমাদের জন্য বেশ হতো যে 40 গ্রামের মধ্যে 20 গ্রামই নাই। বাট এই সিমেন্ট থেকে যদি আমি 20 গ্রাম সরিয়ে নিই তাহলে কিন্তু আমার খুব একটা যায় আসছে না খুব একটা। তো এইটাই মূলত এখানে সিগনিফিকেন্টটা এখানে আমাদের বলছে যে এখানে সিগনিফিকেন্সটা কি আমার। এন্ড এই যে শতকরা ত্রুটি, সেই শতকরা ত্রুটি হচ্ছে বেসিক্যালি আমাদের যে আপেক্ষিক ত্রুটি আছে আপেক্ষিক ত্রুটির শতকরা ফর্ম, আর কিছু না। যে আপেক্ষিক ত্রুটিকে যদি আমরা 100% দিয়ে গুণ করে দিই, গুণ করে দেওয়ার পর যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমাদের শতকরা ত্রুটি। এন্ড এখানে ফার্স্ট কেজি তাহলে আমাদের শতকরা ত্রুটি কত হইতো? যে লেস চিপসের জন্য আমাদের শতকরা ত্রুটি হতো এইটা এইটা ইন্টু 100। সো যেটা আসতো সেটা হচ্ছে 0.03125 ইন্টু 100। সেটা হচ্ছে আমাদের অলমোস্ট 3.125%। আর আমি যদি সিমেন্টারটা দেখি, সিমেন্টারটা কত আসবে তাহলে? সিমেন্টারটা আসবে হচ্ছে আমাদের 0.5%। অর্থাৎ এই যে চিপসের ত্রুটিটা, সেই চিপসের ত্রুটিটা হচ্ছে 3.125% আর সিমেন্টের ত্রুটিটা হচ্ছে 0.5%। অর্থাৎ আমরা বলতে পারছি যে এখানে চিপসের ত্রুটিটা কিন্তু সিমেন্টের ত্রুটির তুলনায় বেশি সিগনিফিকেন্ট। অর্থাৎ এখানে বেশি পার্সেন্টেজ চিপস এখানে পাচ্ছি না আমরা এখানে সিমেন্টের তুলনায় আর কি। তো এটা হচ্ছে আমাদের শতকরা ত্রুটি। সো পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটি কিভাবে একে অপরের সাথে রিলেটেড এবং তারা অ্যাকচুয়ালি কি মিন করে সেটা আমরা এক্সাম্পল গুলোর মাধ্যমে বুঝতে পারলাম। এবং এই যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো আমাদের যে রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট গুলো আছে সেই এক্সপেরিমেন্ট গুলোতে অনেক বেশি কাজে আসে এবং অনেক বেশি দরকার হয়, তাই এগুলো ইউজ করতে হবে আমাদের। সো এগুলো সম্পর্কে আমাদের ঠিকমতো জানতে হবে।